লজ্জে কুণ্ঠা যাচ্ছে অরিন। মাথাটা তৎক্ষণাৎ নুয়ে গেছে তার। রৌদ্র দেখলো কিনা খেচানে ছেলেটা ঠোঁটের কোণে স্পষ্ট ফুটে উঠেছে বাঁকা হাসির রেশ। তার হাত দুটো তো হয়েছে বেপরোয়া, ছুটছে মেচার কোমল গায়ে। অয়নের নিঃশ্বাসের গতি তীব্র হচ্ছে। রৌদ্রের তাতে কি? সে তো ব্যস্ত অয়নের কাঁধ থেকে চুল সরাতে। 2 আঙ্গুলের চুপটাক স্পর্শে অয়নের কাঁধে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। আরেক হাতে মেয়েটার কাঁধ থেকে জামা নামিয়েছে একটুখানি। পরক্ষণে বেচারা নাক ডুবেছে সেথায়। নাকে সরু টাকা ঘষছে অরিনের মসৃণ কাঁধে। অরিন ঠোঁট কামড়ে বসে আছে, চোখ দুটো কেমন কুচকে রাখা তার। ওইদিকে ডাক্তার সাহেব এবার নাক ঘষা দিয়ে থামিয়ে চুমুর বর্ষণ ঝরাচ্ছেন অরিনের কাঁধে। অরিন কাঁপছে এবার, 2 হাতে খামচে ধরেছে জামার একাংশ। চোখ বুজে নিঃশ্বাস ফেলছে ক্ষণ ক্ষণ। রৌদ্র আরেকটু ঘনিষ্ঠ হতে উদ্যত হলো। ঘটলো আরেকটা ঘটনা। যেই না রৌদ্র আচ্ছন্ন দৃষ্টিতে চোখ তুলে তাকালো অরিনের মুখপানে, অমনি যেন মুহূর্তেই এক ছটাক বিদ্যুৎই বয়ে গেল তার সম্পূর্ণ শরীর জুড়ে। অরিনের ছোটের করে ফুটে উঠেছে সেটা একটু আধটু রক্তের উপস্থিতিও বিদ্যমান। তা দেখা মাত্র রৌদ্রের মুখভাবে পরিবর্তন ঘটলো যেন। এত করে আবেশিত ভাব সাপ মুহূর্তেই সরে গিয়ে মুখভাবে ভর করলে একটা কঠিন ভাব। অরিন চোখ বুজে থাকলেও রৌদ্রের চোখ দুটো বুঝে অগ্নিস্ফুলিঙ্গে ন্যায় জ্বলছে এবার। সে তৎক্ষণাৎ এক হাতে চোয়াল চেপে ধরে অরিনের এহেন হঠাৎ আক্রমণে ভরকায় অরিন হকচকায় তাকায় রৌদ্রের দিকে। এদিকে রৌদ্রের চোয়াল শক্ত। সে কেমন দাঁত কিরমিরিয়ে করে বলে, তোর ঠোঁট কাটলো কিভাবে? চোয়ালের ব্যথায় কুকিয়ে যাচ্ছে অরিন। ঠোঁট দুটো কোন রকমে নড়ছে তার। রৌদ্রের কঠিন দৃষ্টি এখনো অরিনের ঠোঁটের করে নিবদ্ধ। সে তথে চেপে আবারও জিজ্ঞেস করে উঠছে, কথার উত্তর দে সানশাইন। আমার ব্যক্তিগত জায়গায় আঘাত লাগলো কিভাবে? অরিন আর পারল না চুপ করে থাকতে। চোয়ালের ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠেছে মেচা। রৌদ্রের দৃষ্টি তীক্ষ্ণ হলো এবার। ডান হাতের আঙুল খানিকটা ঝিলে হতেই সশব্দে কেঁদে উঠছে অরিন। চোয়াল চেপে ধরে আর্তনাদ করতেই মেচার চুলের মুঠি শক্ত করে টেনে ধরে রৌদ্র। দাঁত কিরমির করে ঝাঁঝালো গলায় কঞ্চে বলে, বাড়িতে কে এসেছিল? উত্তর দে অরি। আর কেঁপে উঠছে এহেন কঞ্চে ছলছল চোখ জোড়া। রৌদ্রের পানে তাক করতে রৌদ্র ফের বলে, কার এত বড় কলিজা আমার সানশাইনের গায়ে হাত তোলে? কার এত বড় দুঃসাহস? উত্তর দে। আমি রৌদ্র নিজ হাতে ওর কলিজা মেপে দেখে আসবো কতটুকু বড় হয়েছে। ভারত ঠকিল অরিন কাপা কাপা কঞ্চে মিনমিনিয়ে তখনকার ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বিশদভাবে বর্ণনা করছে সে। রোদের চোয়াল শক্ত হচ্ছে ক্রমান্বয়ে, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়েছে মুহূর্তেই। ঘাড়ের মোচা মোচা রগগুলো ফুলে হয়েছে ডাবল। অরিনের কথার মাঝপথে রৌদ্র কঠিন মুখাবে উঠে দাঁড়ায়। কটমট করতে করতে শার্টের 2 হাতা বেশ কিছুটা গোটাতে গোটাতে বলে, বাস্টার্ডের নাম কি? অরিন শুকনো ঠোক গেল এবার। মাথাটা আগে নুয়ে রাখে থেমে থেমে বলে, পুরো নাম শুনিনি, তবে শেষের টুকু শুনেছি, মুগ্ধ। ব্যাস এইটুকুই শুনতে মেজাজ বিগড়ায় রোজের। শক্ত মুখে বারান্দা থেকে ঘরে ঢুকে গটগটিয়ে চলে গেল ক্লোজেটের কাছে। এক হাতে থাই দরজাটা খানিক ঠেলে দিতে উন্মুক্ত হলো গুছিয়ে রাখা কাপড়ের স্তূপ। রোদ্র সময় নিয়ে এইদিক ওদিক হাতড়ায়, কিছু একটা খুঁজতে খুঁজতে ব্যস্ত সে। এদিকে অরিন ইতিমধ্যে চলে এসেছে রুমে। দরজার কাছে দাঁড়িয়ে সন্ধিহান দৃষ্টিতে তাকে আছে রৌদ্রের পানে। এরই মধ্যে রৌদ্র হাত বাড়িয়ে পিস্তল জাতীয় কিছু একটা কোমরে পিঠে গুজতে আটকে ওঠে অরিন। আতঙ্কের সাথে 2 কদম এগিয়ে এসে ভয়ার্থক কঞ্চে বলে, এই, আপনি এটা কি নিলেন? রৌদ্র ভাবলে সে কঠিন অভিমূর্তিতে অটল সে। খারবাকে এক পলক থাকা অরিনের পানে। পরক্ষণে একটুখানি এগিয়ে এসে দাঁড়ালো অরিনের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল মেজার ফোলা ফোলা জান গাল। শান্ত অথচ নিরেট কঞ্চে হঠাৎ বলা, সরি বৌজান। হতবা করেন। বুঝলো না রৌদ্রের হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ। সে কেমন জিজ্ঞাসু চোখে তাকিয়ে থেকে বলল, কিন্তু কেন? প্রত্যুত্তর করে রৌদ্র। স্রেফ ছোচের কোণে তার ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অন্ধকার রাত। গ্লাস হাউসের বড়সড় লিভিং রুমের মেঝেতে উদম গায়ে পড়ে আছে মুগ্ধ। 2 হাত 2 দিকে ছড়িয়ে রাখা, 2 পায়েরও একই দশা। গভীর ঘুমে তলিয়ে সে নাক দিয়ে বের করছে ফুসফুস শব্দ। ছেলের মাথার পাশে চুপচাপ বসে আছে তৌকির মির্জা। এক দৃষ্টিতে অবলোকন করছেন ছেলের ঘুমন্ত নিষ্পাপ মুখ। যত দেখছেন তত যেন আশ্চর্য হচ্ছেন তিনি। একটা মানুষ জাগ্রত থাকালীন ঠিক যতটা হিংস্র থাকে, ঘুমিয়ে পড়লে সে ঠিক মানুষটা যে
এতটাই নিষ্পাপ হয়ে যায় তা বুঝি মুগ্ধকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তৌকির সাহেব কিয়ৎক্ষণ মুগ্ধের ঘুমন্ত মুখপানে তাকে থেকে উঠে দাঁড়ান। উদ্যত হচ্ছিলেন চলে যেতে বাড়ির সদর দরজা এসে পা রাখতে হঠাৎ শুনলেন বাড়িতে চেঁচামেচির শব্দ বাইরে থেকে। তিনি খানিক উক্কি দিয়ে দাঁড়ালেন। পরক্ষণই দেখলেন বলিষ্ঠ দেহের অধিকারী এক যুবক হাতে হকস্টিক নিয়ে গটগটি এগিয়ে আসছে এইদিকে। তৌকির সাহেব ফ্রিকুচকে দাঁড়িয়ে রইলেন এক মুহূর্ত। ওইদিকে যুবক ততক্ষণে তার সামনে হাজির। তৌকির সাহেব তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ান, কঠিন গলায় বললেন, কে তুমি? এদিকে কোথায় যাচ্ছ? যুবকের বেড়াল চোখ দুটো দিয়ে বুঝি এবার আগুনই বেরোবে। শক্ত চলকানো কটমট করছে কেমন। তৌকির সাহেব ভরকালেন হ্যাঁ দৃষ্টিতে। আমতা আমতা করে যেটা কিচ্ছু করতে যাবে অমনি তাকে ধাক্কা দিয়ে পথ থেকে সরিয়ে দেয় রৌদ্র। হাতের হকস্টিকটা শক্ত করে চেপে ধরে ছুটলো বাড়ির ভেতর। পুরো বাড়ি অন্ধকার, কোথাও নেই এক চটাক আলো। রৌদ্র তখনই বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে বলে, মুগ্ধ কোথায়? কোথায় ওই জানোয়ারের বাচ্চা? তৌকির সাহেব হতভম্ব, নিজেকে কোনো মতে সামলে লিভিং রুমের দিকে দৌড়ে গেলেন। তক্ষুনি লাইটের সবগুলো সুইচ একসাথে অন করে দিয়ে পুরো বাড়ি ঝলমলিয়ে উঠে সাদা হলুদ মিশেলের আলোয়। সেই আলোয় ঘুম হালকা হয়ে এলো মুগ্ধর। ওইদিকে রৌদ্র দাঁড়িয়ে আছে কয়েক কদম দূরে, তার বাজ পাখির ন্যায় দৃষ্টিযুগল আপাতত নিবদ্ধ মেঝেতে চিত হয়ে শুয়ে থাকা মুগ্ধর দিকে। রৌদ্র আর সময়ই নিল না, মুহূর্তেই ঘটল এক অতর্কিত আক্রমণ। থুপ থাপ পায়ে এগিয়ে এসে ঘুমন্ত মুগ্ধের ঘন বাদামি চুলগুলো মুঠোয় চেপে ধরলো ভীষণ শক্তভাবে। এহেন আক্রমণে ভরকায় মুগ্ধ। সে উল্টো চোখ দুটো বুজে রেখে কপাল কুঁচকালো কেমন। রৌদ্র তৎক্ষণাৎ মুগ্ধের চুল চেপে রেখেই তাকে শোয়া ছেড়ে উঠালো। এক হাঁটু গেড়ে ফ্লোরে বসে দাঁত কিরমির করে বললাম, চোখ খোল জানোয়ারের বাচ্চা। আই ওয়ান্ট টু সি ইওর পেইন ইন ইওর আইস। রৌদ্রের বাদবাকি কথাগুলো মুগ্ধ কান অব্দি গেল কিনা খেয়ে জানে, তবে ছেলেটার দুকারে রৌদ্র বলা স্রেফ একটা কথায় বাচ্চা, আর সেটা হচ্ছে জানোয়ারের বাচ্চা। তড়ক করে চোখ খুলে মুগ্ধ আচমকা নিজে শক্তপোক্ত ডান হাতে ঘুষি বসিয়ে দিল রৌদ্র মুখ বরাবর। হঠাৎ আক্রমণে খানিকটা টলল রৌদ্র, তবে ছাড়ল না মুগ্ধ চল। এদিকে মুগ্ধ চোখ মেলছে ঠিকই, কিন্তু চোখের সামনে সবটা কেমন ঝাপসা লাগছে তার। হয়তো তার না ড্রাগসের প্রভাব এখনো কাটেনি তেমন। তার বাদামি চোখ দুটো কেমন রং পাল্টেছে দেখো। এদিকে রৌদ্র গাল বাঁকিয়ে রেখে বাঁকা হাসলে একটুখানি। তীক্ষ্ণ দৃষ্টি ফেললো সম্মুখে বসে থাকা মুগ্ধর পানে। মুগ্ধ টলছে। মাতালরা যেমন জেগে থেকেও টলতে থাকে, সেও ঠিক তেমনভাবে টলছে। রৌদ্র তখন হাত মুষ্টিবদ্ধ করে সজোরে খুশি বসালো মুগ্ধ নাক মুখ বরাবর। মুগ্ধ এবার বেশ ব্যথা পেল মনে হচ্ছে। ছেলেটা তৎক্ষণাৎ এক হাতে চেপে ধরে নিজের নাক। ব্যথায় তার সকল তন্দ্রাই কেটে গেলেও চোখ মেলে রাখা দায় এই মুহূর্তে। রৌদ্র আরেক খুশি মারতে উদ্যত হতেই মুগ্ধ তৎক্ষণাৎ চেপে ধরে রৌদ্রর মুষ্টিবদ্ধ হাত। ঝাপসা চোখে সামনে দৃষ্টি রেখে মাথা দিয়ে আচমকায় আঘাত করে বসে রৌদ্রকে। রৌদ্র এবার পিছিয়ে গেল বেশ কিছুটা। এই সুযোগে ঠুলু ঠুলু পায়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। চোখ দুটো এক প্রকার টেনে হিসড়ে ঠিকঠাক মতো খুলতে পারছে না সে। ছেলেটা এক কদম বাড়াতে সামনে হঠাৎ করে তার পা বরাবর সজের আঘাত পড়ল হকস্টিকের। আঘাতে মুগ্ধর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হয়তো নিশ্চয়ই আর্তনাতে ফেটে পড়ত, তবে মুগ্ধ সামান্য অবধি করল না। সে কেবল কুচকে ঘাড় বাঁকিয়ে তাকার পেছনে। মুহূর্তে তার গাল বরাবর আবারও ঘুষি বসে রৌদ্র। একবার দুবার পরপর তিনবার পড়তে গা ঝাঁকিয়ে উঠে মুগ্ধর। বেচারা এবার মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে কয়েক কদম হঠাৎ পিছিয়ে পড়ে গেল মেঝেতে। মাথাটা বারবার এদিক ওদিক নাড়াচ্ছে সে। চোখ দুটাকে খুলে রাখার আপ্রাণ চেষ্টায় মত্ত থাকতে হঠাৎই সামনে থেকে এক জগ পানি এসে ছিটকে পড়ল তার সম্মুখে। মুগ্ধ এবার শান্ত হলো। ধীরে ধীরে চোখ দুটোকে কোনো মতে খুলে নিয়ে সামনে তাকালো সরু চোখে। অদূরের মানুষটা এখনো খুব একটা স্পষ্ট নয় তার কাছে, তবে এতটুকু দেখে বোঝা যাচ্ছে সম্মুখের মানুষের হাতে কিছু একটা তো আছে। মুগ্ধ আচমকা একটু হাসল। দুই হাতে আলগোছে নিজের ভেজা চুলগুলোকে কপালের উপর থেকে ছেলে সরিয়ে দিল পেছনের দিকে। মেঝেতে এক হাত ভর দিয়ে দাঁড়ালো কোনো রকমে। ছোট করে ক্রু হাসি বজায় রেখে ঘাড় কাত করে জিজ্ঞেস করল, কে তুই? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। হাতের হকস্টিকটা বেশ কায়দা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, বলল, তোর বাপ। মুগ্ধ হাসলো নীরব, অথচ গা হিম করে ধরিয়ে দেবার মতো হাসে। ঝাপসা চোখে পা দুটো রয়েছে সামনে বাড়িয়ে বলতে লাগলো,
এক জীবনের কত ভাব বানা পাবি, অলরেডি 2টা আছে, সো তোর ভ্যাকেন্সি আপাতত বন্ধ। মজা করে মুডে নেই রোজও। শক্ত মুখাবে এগিয়ে এসে হকস্টিক উঠালো মুগ্ধের দিকে, তবে এবার আর সে আঘাত গা অবধি করতে পারলো না মুগ্ধের। তার আগেই হকস্টিকের আগা শক্ত হাতে চেপে ধরে মুগ্ধ। পরক্ষণে হকস্টিকটা সজোরে টানতে রোজের পা এগিয়ে আসে বেশ কিছুটা। মুগ্ধ তখন বেশ কায়দা করে রৌদ্রকে উল্চে ঘুরিয়ে তার পিঠ ছেকালো নিজের বুকের কাছে। এক হাতে ঘুরিয়ে শক্ত করে চেপে ধরে রৌদ্রর গলা। রৌদ্রর কানের কাছে মুখটি ফিসফিস করে বলে, আর কিছুক্ষণ আগে আসতে বেটা, অ্যাটলিস্ট আমি আমার ফুল ফর্মে থাকতাম। শোনেনি রৌদ্র মুগ্ধের কথার মাঝে ডান হাতের কনুই দিয়ে মুগ্ধের পেট বরাবর আঘাত করতে মুগ্ধর হাতের বাঁধন ঢিলে হলো এবার। এই সুযোগে কি আর হাতছাড়া করে ডক্টর সাহেব? মুগ্ধ চোখ মুখ কুচকে পিছিয়ে যেতে আবারও ছেলের ঘাড় সমান সিল্কি চুলগুলোকে এক হাতে টেনে ধরে রৌদ্র। মুগ্ধের নুইয়ে রাখা মুখটা হাঁটুতে উঁচিয়ে দিয়ে বসে আরেক আঘাত। এমনিতেই চোখ মুখে ঝাপসা মুগ্ধর, তার উপরে রৌদ্র এরূপ আক্রমণে ছেলেটা কেমন দুর্বল হচ্ছে ধীরে ধীরে। ওইদিকে রৌদ্র থামছে না, দুর্বল মুগ্ধের পিঠ বরাবর একের পর এক পাঞ্চ মারতে ব্যস্ত সে। পরক্ষণে মুগ্ধের চুলগুলো শক্ত করে চেপে রেখে ছেলেটাকে এক প্রকার টেনে হেসড়ে নিয়ে গেল লিভিং রুমের সংলগ্ন বেসিনের দিকে। হাত বাড়িয়ে বেসিনে পানি ছেড়ে দিয়ে পানি চাপা জায়গাটা বন্ধই করে দিল আলগোছে। মুহূর্তেই বেসিনটা কেমন পরিপূর্ণ হয়ে গেল পানিতে। রৌদ্র একবার মুগ্ধের চুল ছেড়ে দিয়ে মুগ্ধের ঘাড় চেপে ধরে শক্ত করে। মুগ্ধ এরূপ নিরুপায়। এখন হাত পা সব কেমন অবশ্যই আসছে তার। আর স্বাভাবিক উচ্চমাত্রার ড্রাগস নিলে এমনটাই হওয়া খুব অদ্ভুত কিছু নয়। তাই তো সে এখন নিজের আত্মরক্ষায় ব্যর্থ। ওইদিকে রৌদ্র তৎক্ষণাৎ মুগ্ধের ঘাড় চেপে ধরে মুগ্ধর মাথাটা টেনে ধরল পানির ভেতর। মুগ্ধ মাথা নাড়ায়নি একবারও, নিস্তব্ধের ন্যায় দম খিচে পড়ে রইল কেমন। রৌদ্র সময় নিয়ে মুগ্ধের মাথাটা উঠিয়ে আনে পানি থেকে। তারপর আবারও ঘটে একই কাণ্ড। এরূপভাবে চলো বেশ কয়েকবার। ইতিমধ্যে মুগ্ধের নাক মুখ দিয়ে ঝরে পড়ছে লহু। রৌদ্র থামলো, মুগ্ধের পানে ঘটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ভাগ্য ভালো আমি কাউকে প্রাণে মারিনি। এতটুকু বলে রৌদ্র তৎক্ষণাৎ মুগ্ধকে ছিটকে ফেলে মেঝেতে। মুগ্ধ এবারও পা উঁচে পড়ল, কিন্তু হঠাৎ এমনভাবে পড়ে যাওয়ায় পায়ে চোট লাগলো বেশ। মুগ্ধ কেমন দাঁত খেঁচে ব্যথাটা সয়ে নিল মুখ বোঝে। এরই মধ্যে রৌদ্র ফের এগিয়ে আসে কোনো কথাবার্তা ছাড়াই। মুগ্ধের উন্মুক্ত বুকের উপর পা চেপে ধরে শক্তভাবে বাঁকা হেসে বলে, ভাগ্যিস আমার বউজানের ঠোঁটটুকু কেটেছে শুধু, এর বেশি কিছু হলে ঠিক চোখে আজ কবরে পাঠিয়ে ছাড়তাম আমি। মুগ্ধ মাথা ঠেকিয়েছে মেঝেতে, মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত যুবক। রোজও দেখেও যেন দেখলো না। সে সময় নিয়ে মুগ্ধের বুকের উপর থেকে পা নামিয়ে আনে। পরক্ষণেই শার্ট ঝাড়া দিয়ে 2 কদম এগোতে হঠাৎ পেছন থেকে ভেসে আসে মুগ্ধের ভারী কঞ্চ। এক মাঘে সে যায় না মাদারফাকার। রোজও খাড় বাঁকিয়ে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পেছনে 2 হাঁটুতে ভর দিয়ে উঠে বসা মুগ্ধের পানে। মুগ্ধ ধীরে ধীরে দাঁড়াচ্ছে কোনো রকম। অমনি রোজও কেমন দৌড়ে এসে সজোর এক লাথি বসালো মুগ্ধের পেট বরাবর। ঘটনার আকস্মিকতা মুগ্ধ তখন এক হাত পেটে চেপে রেখে এক হাঁটু গেড়ে উবু হয়ে বসিয়ে পড়ল মেঝেতে। ছেলেটা গলা ঝাঁকিয়ে কাশছে কেমন, কাশের সঙ্গে হয়তো মুখ থেকে ছিটকে বেরোচ্ছে ছিটে ফোটাও রক্ত। মুগ্ধর পেট ব্যথায় কেমন মুখ কুচকে রাখলেও মুখ ফুটে টু শব্দটিও করেনি একবারও। ঠিক তক্ষুনি একটা শক্তপোক্ত থাবা এসে পড়লো তার লম্বা চুলগুলোর উপর। মুগ্ধ এবারেও মুখ বুজে সয়ে গেল সবচা। এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের হাতের মুষ্টি শক্ত হচ্ছে ধীরে ধীরে। মুগ্ধের সুন্দর সিল্কি চুলগুলোকে মুঠিতে চেপে রেখেছে ধীরে ধীরে। মুগ্ধের নুইয়ে রাখা মাথাটা কেমন উঁচিয়ে তুললো খানিকটা ধীরে ধীরে। চোখের গোলাটে ভাবটা কাটছে তার, খুব একটা স্পষ্ট না হলেও কোন রকমই দেখেছে রৌদ্র নামক বলিষ্ঠ দেহী যুবক কেমন বাঁকা হেসে তাকিয়ে আছে তার পানে। যুবকের দৃঢ় চোয়ালখানা ফুটে আছে বেশ তীক্ষ্ণতার সাথে। রৌদ্র সময় নিল, এক হাতে মুগ্ধর চুলগুলো চেপে রেখে অন্য হাতে তৎক্ষণাৎ চেপে ধরে ছেটা লম্বাটে চোয়াল। মুগ্ধের নিভু নিভু চোখে চোখ রেখে তৎকট মুটিয়ে বলে উঠছে, প্রফেশনের দিক থেকে ডাক্তার হলেও আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গুন্ডামি কিন্তু এখনো রয়ে গেছে বাস্টার্ড। নিহাত আমার সানশাইনের আবদারে ডাক্তার হয়েছে, তবে মারপিট কিন্তু এখনো ছাড়িনি। কান খুলে শুনে রাখ স্কাউন্ড্রেল, তুই যেই কলেজের নতুন ছাত্র, আমি বহু বছর আগে থেকেই সেই কলেজের প্রফেসর হয়ে বসে আছি। সো ডোন্ট ইউ ডিয়ার টু টেক মি সো লাইটলি। হুট করে ক্রু হাসলো মুগ্ধ রহস্যময় শান্ত কঞ্চে পরপর বলল, দিন গুনতে থাক ছেলে,
যেদিন তোকে আমার হাতের কাছে পাবো, I swear, তোকে টেনে ছিঁড়ে ফেলবো আমি। And you know what? সেদিন তোকে শেষ কান্না কাঁদিয়ে ছাড়বো, কথা দিলাম। রৌদ্র একই ভঙ্গিমা হাসলো, মুগ্ধের চোখে চোখ রেখে বলল, দেখা যাবে, আই এম ওয়েটিং। অ্যান্ড ইউ শুড। বাট তো চিন্তা করিস না বাড়ি, তোকে আমি খুব বেশিক্ষণ ওয়েট করাবো না, প্রমিস। সফেদ রাঙা টালছে ছকছকে মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে আছে মুগ্ধ। নিঃশ্বাসটা আদৌ চলছে কিনা কে জানে। ওইদিকে ডাক্তার সাহেব সেই কখন হনহনিয়ে বেরিয়ে গেছেন মির্জা বাড়ি হতে। প্রায় বেশ কিছুক্ষণ পর বাড়িতে ছুটে আসেন তৌকি সাহেব। অস্থির হয়ে এইদিক ওইদিক দৃষ্টিপাত করে খুঁজতে লাগলেন ছেলেকে। যেই দেখলেন ছেলে তার মেঝেতে উবু হয়ে পড়ে আছে, অমনি তিনি তস্ত্র পায়ে এগিয়ে গেলেন ছেলের কাছে। দুপা মেঝেতে ছড়িয়ে তৎক্ষণাৎ ছেলেকে ধরে টরে সোজা করলেন কোনো রকম। ছেলে রক্তাক্ত, অচেতন, মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অস্থির গলায় ডাকতে লাগলেন, সায়ান, সায়ান ওঠো। শুনছে না মুগ্ধ, জ্ঞান হারিয়ে পড়ে আছে কেমন। তৌকি সাহেব আর দেরি করলেন না, তক্ষুনি গলা উঁচিয়ে রাখ দিলেন, মকবুল, মকবুল, কোথায় মরলি তোরা? তাড়াতাড়ি আয়। মকবুল মিয়া আশেপাশে কোথাও নেই। তার এর মধ্যেই মির্জা ভিলার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকলো তাহের ওসমান, তৌসিফ মির্জার বাম হাত। তিনি তৌকি সাহেবের এমন হাঁক ডাক পাওয়া মাত্রই ছুটে এলেন তক্ষুনি। এসেই কেমন এদিক ওদিক নজর বুলিয়ে ভ্রু কুচকালেন, সন্দিগ্ধ চোখে একটুখানি এগিয়ে আসতে হঠাৎই দেখলেন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকা মুগ্ধকে। সেটার মুখ বোঝা যাচ্ছে না, রক্তের বহরে। তাহের ওসমান খানিকক্ষণ স্তম্ভিত থেকে হুচ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে উঠছে, ওকে আবার কে মারলো? তৌকির মির্জার চোখে মুখে একরাশ ব্যাকুলতা। ছেলের জন্য বোধহয় অস্থিরতায় মরে যাচ্ছেন মানুষটা। তাহের সাহেবের কণ্ঠ পেয়ে লোকটা কেমন গুটিয়ে গেলেন। সামান্য নাক টেনে মোটা কণ্ঠে বললেন, ওসব নিয়ে পরে আলোচনা করব, আগে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। তাহের সাহেবের গুটিয়ে রাখা সুদয় শিথিল হয়নি এখনো। বাহির থেকে মুখ গম্ভীর থাকলেও মানুষটা বোধহয় মনে মনে বেশ উচ্ছ্বাসিত। কিছুক্ষণ আগেই তো আকাশকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করিয়ে এলেন তিনি। ছেলেটার যা অবস্থা হয়েছে না, ঠিকঠাক মতো নিঃশ্বাস শক্তি নিতে পারল না বেচারা। মুগ্ধ কি আর কম মেরেছে তাকে? তাই সাহেব এ পর্যায়ে খানিক গম্ভীরই হলেন, মনে মনে ভেবে যাচ্ছেন, কার এত বড় স্পর্ধা হলো এই হিংস্র বেটাকে উদম কেলানি দেওয়ার? কথাগুলো ভাবতে ভাবতে তাহের সাহেব পকেটে হাতে ফোন বের করে আনলেন। দক্ষ হাতে আঙুল চালিয়ে কল লাগালেন অ্যাম্বুলেন্সের নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ হতে তিনি ব্যগ্র কণ্ঠে বললেন, আরেকবার মির্জা বাড়িতে আসুন, আরেকজন মায়ের খাইয়া চিটপটং হইয়া পড়ছে। শেষ কথাটুকু শ্লেষাত কণ্ঠে বললেন তাহের সাহেব। তৌকির সাহেব শুনে তেমন একটা প্রত্যুত্তর করলেন না, কেননা কথায় আছে না, হাতি যখন ফাঁদে পড়ে তখন চামচিকাতেও লাথি মারে। এই মুহূর্তে তার ছেলের সঙ্গে বোধহয় এমনটাই হচ্ছে। আসবো? বারান্দার দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছে অরিন, চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে প্রিয় মানুষটার আগমনের। মাথা চলছে নানান দুশ্চিন্তা, মনে জেগেছে অজানা ভয়। নিজ ভাবনায় নিমগ্ন থাকা অবস্থাতে ঘরের দরজার কাছ থেকে ভেসে আসে কবি সাহেবের গম্ভীর কণ্ঠ। অরিনের স্তম্ভিত ফিরল এহেন কণ্ঠে। সে তৎক্ষণাৎ নড়ে চড়ে পেছনে তাকায়, ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে নম্র স্বরে বলে, অবশ্যই বড় আপু। গম্ভীর মুখ কবির সাহেব কোমরের পিঠে দুই হাত বেঁধে গুনে গুনে পা ফেলে ঘরে ঢুকলেন। সামান্য গলা খাকারি দিয়ে বললেন, রোদ কোথায়? আর নিশ্চুপ, গলার স্বর কাঁপছে তার। অধিক অস্থিরতায় দুই হাত কসলাচ্ছে অনবরত। বিচক্ষণ কবির সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন অরিনের পানে। সময় নিয়ে মির্জাকে পরখ করে বললেন, যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেভাবে বলেছ না? অরিন নতমস্তকে মাথা নাড়ায় দুই একবার। কবির সাহেব চুপচাপ দেখলেন, তবে মুখ ফুটে বললেন না কিছুই। গম্ভীর মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বললেন, রোদ এলে আমার ঘরে পাঠিও, ওর সাথে আমার কথা আছে। এবারে মাথাটা হালকা কাত করে অরিন কবির সাহেবের আর দাঁড়ালেন না মোচেও। গটগট পায়ে তক্ষুনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। তিনি যেতেই হাঁপ ছেড়ে ভাসল অরিন। তৎক্ষণাৎ অন্যায় আঁচল দিয়ে ঘামতে থাকা কপালখানা আলতো করে মুছে নিল মেজা। মনে মনে ভাবতে লাগলো সন্ধ্যার ঘটনাটা ঘন্টা দুয়েক আগের ঘটনা। ওই বাসটার্ডের নাম কি? অরিন শুকনো ঢোক গেল, পরপর মাথাটা আগের ন্যায় নুয়ে রেখে থেমে থেমে বলল, পুরো নাম শুনিনি, তবে শেষেরটুকু শুনেছি, মুগ্ধ। এন কথা কর্ণগোচর হওয়া মাত্র ভ্রুকুটায় রৌদ্র। কপালে মসৃণ চামড়ায় দেখা মিলল গোটা কতক ভাঁজের। ছেলেটা খানিক নড়ে চড়ে চল শক্ত করে তাকালো। হুট করে কেমন সন্দিগ্ধ করা জিজ্ঞেস করল, কোন মুগ্ধ? নামটা কেমন শুনেছি শুনেছি মনে হচ্ছে।
আর আলতো করে চোখ তুলল, এবার শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে রয়েছে জবাব দিল। রেহান ভাইয়ার কাজিন। এবার বুঝি টনক নড়ে রৌদ্রর কপালের ভাঁজগুলো আরো খানিকটা গাঢ় করে চোখে মুখে একরস জিজ্ঞাসু ভাবসাব বজায় রেখে শক্ত মুখে বোঝাচ্ছে। তার মানে নিচে যেসব ভাঙচুর দেখে আসলাম ওইগুলোও কি ওই ছেলেই করেছে? অরিন প্রত্যুত্তরে কেবল মাথা ঝাঁকায়। রৌদ্র কেমন সন্ধিহান পর্যায়ে তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়ালো, কোমরের উপর দুই হাত চেপে দাঁত কিরমির করতে করতে বলল। এর পিছনের রিজনটা কি? অরিন খাবড়ে গেল কেন যেন, শুকনো ফাঁকা ঝোঁক গিলে আসল ঘটনাটা বেশ কায়দা করে লুকিয়ে ভুজুং ভাজুং সুরে বলতে লাগলো। সেজ আব্বুর সাথে পুলিশি ব্যাপার স্যাপার নিয়ে বেশ কদিন আগে থেকেই নাকি তার কথা কাটাকাটি চলছে। সেই ঘটনার রেশ টেনেই তিনি আজ বাসায় এসে অতর্কিত ভাঙচুর চালিয়েছে, যার তরুণ ভুলবশত আমার ঠোঁটের কোণে কাচের টুকরো লেগে কেটে গেছে আর কি। ডাক্তার সাহেব আবার তার বোজানের প্রতি অন্ধবিশ্বাসী, তাই তো মেয়েটার ভুচুং ফাচুং কথাগুলো কেমন অন্ধের মতো বিশ্বাস করে গেলেন। পরক্ষণেই তো সাহেব শক্ত মুখে চলে গেলেন মুগ্ধের খোঁজে। বর্তমান খাটের একপাশে গুটিসুটি মেরে বসে আছে অরিন, বারংবার দৃষ্টি ফেলছে সম্মুখের দেয়াল ঘড়ির পানে। সময় কাটা যেন আজ দৌড়াচ্ছে রীতিমতো। ঘঞ্চার কাঁচা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 1:30টার ঘরে, অথচ রৌদ্র নামক পুরুষটার এখনো বাড়ি ফিরবার নাম নেই। অরিন সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে তার নম্বরে, তবে রৌদ্রের আজ কি হলো কে জানে, সেটা কল তুলছেই না। এতে যেন অরিনের হাসফাস বাড়ছে ক্রমশ। মাথায় জেগে বসেছে বেশ কিছু অজানা চিন্তা। লোকটা তখন রিভলভার নিয়ে ছুটেছে, বাড়ির কেউ যদি একথা ঘুণাক্ষরে টের পায় তাহলে কি যে হবে কে জানে। ভাবতে ভাবতে অরিনের দু হাতে নিজের মাথাটা চেপে ধরে তক্ষুনি চোখ দুটো কুচকে ফেলে মানসিক অশান্তিতে। ঠোঁট চেপে বেশ কিছুক্ষণ একইভাবে বসে থাকতে হঠাৎ সে টের পেল তার পা দুটোয় কারো শীতল হাতের স্পর্শ। অরিন হকচকায় তাকায়, সম্মুখে দেখতে পায় তার প্রিয় মানুষটা কেমন শান্ত চোখে তাকিয়ে আছে তার পানে। চোখ দুটো তার ভীষণ বেশ ক্লান্ত। অরিনের পা দুটোয় আলতো করে ধরে রেখেছে তার ডান হাত। অরিন এক মুহূর্তের জন্য বেবুলা নেয় তাকিয়ে রইল কেবল। ঠিক তখনই রোজে কি জানি হলো, ছেলেটা কেমন হুট করে দু হাতে জাপড়ে ধরল অরিনকে, বেশ শক্তপোক্ত হাতের বাঁধনে আটকালো মির্জাকে। অরিনের স্তম্ভিত ফিরল তক্ষুনি। সে কেমন হকচকিয়ে জিজ্ঞেস করতে লাগলো। কোথায় ছিলেন আপনি? এত রাত হলো কেন? এই ডাক্তার সাহেব কথা বলছে না কেন? রৌদ্র চুপচাপ পড়ে আছে অরিনের বুকে, নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। অরিন এতে চিন্তা বুঝি বেরিয়ে গেল কয়েক গুণ। সে তৎক্ষণাৎ নিজেকে ছাড়তে উদ্যত হলেই শোনা গেল রৌদ্রের ভরাট ক্লান্ত কণ্ঠ। নড়ে না জান বাচ্চা, আমি খুব ক্লান্ত, একটু ঘুমাতে দে আমায়। অজ্ঞতা রৌদ্রের এহেন ক্লান্ত কণ্ঠ পেয়ে অরিনটা কেমন যেন চুপচি করে বসে রইল। ওদিকে রৌদ্র ঠিকই মেয়েটার বুকে মাথা গুজে চোখ বুজে পরম শান্তিতে, অথচ অরিনের চোখে ঘুম ধরা দিচ্ছে না আজ। তা কেন কে জানে। বড় সড়ো শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় জ্বলছে নীল রঙা ড্রিম লাইট। অদূরে রকিং চেয়ারে বসে কেউ বুঝি দুলছে চুপচাপ। ঘরের দরজার নব হাত ঠেকিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন তৌকির সাহেব। ভেজা চোখের কাতর দৃষ্টি তার আপাতত অন্ধকারাচ্ছন্ন ঘরেতে নিবদ্ধ। তিনি রয়েছে নীরবে পা বাড়লেন ঘরের ভেতর। দুলতে থাকা রকিং চেয়ারের বেশ নিকটে এসে গম্ভীর অথচ ঝাঁচালো কঞ্চে বলে ওঠেন। কি করছো এই অন্ধকারে? রকিং চেয়ারে তুলতে থাকা শারমিন বেগম নীরবে মুচকি হাসলেন যেন, তবে তারও অমন মুচকি হাসি চক্ষু গোচর হলো না তৌকির সাহেবের। তিনি আগের ন্যায় দুলতে থেকে শান্ত মেজাজে বলেন, রিল্যাক্স হচ্ছি। উত্তরে তৌকির সাহেবের চটলেনি যেন। মুহূর্তেই কপালের রগগুলো তার দপদপি উঠে জ্বলে উঠছে। তিনি কেমন ভাঁজখাই কঞ্চে পরক্ষণই বললেন, ওদিকে ছেলেটা আমার হসপিটালে ভর্তি, আর তুমি কি না এখানে বসে রিল্যাক্স হচ্ছ? সিরিয়াসলি শারমিন, মা হিসেবে এই তোমার বিবেক? তুলতে থাকা রকিং চেয়ারটা থেমে গেল হঠাৎ। বসে থাকা শারমিন বেগমের চোয়াল শক্ত হলো মুহূর্তেই। তিনি কোনো রূপ প্রত্যুত্তর না করে তৎক্ষণাৎ দাঁড়ালেন বসা ছেড়ে। গটগট পায়ে দু কদম এগিয়ে গিয়ে আলগোছে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। পরক্ষণই দাঁত কিরমির করতে করতে পেছনে ফিরে বললেন, আগেও বলেছি, এখনো বলছি, কোনো বেশি আমাদের ছেলের মা আমি নই। তাই তোমার এসব আলগা পিড়িতে ঢং পৃথিবীর বাদ বাকি মানুষের সামনে করলেও আমার সাথে করতে আসবে না তৌকির মির্জা।
এহেন বাক্যে এই মুহূর্তে মুখাভাবে পরিবর্তন ঘটল তৌকির সাহেবের চেহারা থেকে। এতক্ষণে দুঃখ দুঃখ ভাবতে তৎক্ষণাৎ শরীরের সাথে ভিড় জমালো একটা ক্রূরতা। তিনি কেমন বাঁকা হেসে চুপচাপ গিয়ে এলিয়ে বসলেন পেছনের রকিং চেয়ারে। তারপর কেমন মোহগ্রস্ত নয়নে তাকালেন সম্মুখে নাইট ড্রেস পরে দাঁড়িয়ে থাকা শারমিন বেগমের পানে। নীল রঙা ড্রিম লাইটে টিমটিমে আলোয় মধ্য বয়সী শারমিন বেগমকে যথেষ্ট আবেদনময়ী লাগছে তৌকির সাহেবের কাছে। তিনি তখনই এক হাতে আলগোছে সামনে বাড়িয়ে দিয়ে ডাকলেন, কাম ক্লোজ টু মি বেবি। শারমিন বেগম কেমন বাঁকা হাসলেন। এগিয়ে আসতে মোচেও তেমন তারা দেখালেন না। তিনি রয়েছে এসে বসলে তৌকির সাহেবের ডান উরুর উপর, দুই হাতে আলগোছে তৌকির সাহেবের গলা জড়িয়ে ধরে বললেন, আই জাস্ট সে হানি, তুমি খুব ভালো অভিনয় জানো। তৌকির সাহেব মুখ ডুবিয়েছেন স্ত্রী কঞ্চায়, দুহাতে শারমিন বেগমকে কোমর চেপে বড় মুহূর্তেই হালকা হেসে জবাব দিলেন। আই নো। কথাটা বলতে বলতে তিনি ঘনিষ্ঠ হতে লাগলেন শারমিন বেগমের সাথে। শারমিন বেগমও নিজেকে মেলে ধরেছেন বেশ নিপুণতায়। তৌকির সাহেব উম্মাদের ন্যায় ডুব দিচ্ছেন স্ত্রীর মাঝে। রকিং চেয়ারে খুব একটা সুবিধা হচ্ছে না তাদের। এতে বুঝি তৌকির সাহেব বিরক্ত হলেন খানিকটা। তিনি তৎক্ষণাৎ অর্ধনগ্ন স্ত্রীকে কোলে তুলে হাঁটা ধরলেন বিছানার কাছে। দুই হাতে শারমিন বেগমকে নরম মখমলের বিছানায় ছুঁড়ে ফেলতে শারমিন বেগম কেমন খিলখিল করে হেসে ওঠেন। দুই হাতে সামনের দিকে ছড়িয়ে আবেদনময়ী ভঙ্গিতে হেসে ডাকলেন, কাম। তৌকির সাহেব আরেকবার ডুব দিতেই যাবেন স্ত্রীর মাঝে, অমনি তার পকেট থেকে থাকা ফোনটা কেমন বাজ খাই শব্দ তুলে বেজে উঠল। এতে যেন মহা বিরক্ত হলেন শারমিন বেগম। তৌকির সাহেবেরও তো একই মনোভাব দেখা যাচ্ছে। তিনি বিরক্তিতে চোখ মুখ কুচকে রেখে পকেটে ফোনটা হাসে বের করে আনলেন। ফোনের জল জল করতে থাকা স্ক্রিনে বেঁচে ওঠা নাম্বারটি দেখেই তিনি কেমন নড়ে চড়ে দাঁড়ালেন। তাৎক্ষণিক লম্বা লম্বা কদম ফেলে বউকে ছেড়ে চলে গেলেন খোলা বারান্দায়। এক হাতে কল রিসিভ করে ফোনটা কানে ঠেকে কেমন বিনয়ী সুরে কথা বলতে লাগলেন কোরিয়ান ভাষায়। ওদিকে শারমিন বেগম ফ্রিকুচকে তাকিয়ে আছেন স্বামীর দিকে। সময় নিয়ে শোয়া ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। মেঝেতে পড়ে থাকা নাইট ড্রেসটা কোন রকমে গায়ে পেয়েছে চুপচাপ গিয়ে দাঁড়ালেন বারান্দার দরজার কাছে। কান খাড়া করে শুনতে লাগলেন স্বামীর কথাগুলো। তৌকির সাহেব কাকে যেন ভীষণ বিনয় করছেন, আবার কিছু একটা দিয়ে দর প্রতিজ্ঞাও করছেন। এটুকু শুনতেই কপালে গোটা কতক ভাঁজ পড়লো শারমিন বেগমের। মুখটা হয়ে গেল গম্ভীর। তৌকির সাহেব বেশ কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। গম্ভীর মুখে পেছনে ফিরতে স্ত্রীকে দেখে একটা চমকে ওঠেন। তিনি বললেন, এখানে দাঁড়িয়ে কি করছো? শারমিন বেগম শক্ত মুখে দাঁড়িয়ে আছেন, দুই হাত বুকের কাছে বেঁধে। তৌকির সাহেবও দেখেও যেন অদেখা করলেন বউয়ের অমন মুখভঙ্গি। তিনি চুপচাপ শারমিন বেগমকে পাশ কাটিয়ে চলে গেলেন কামরায়। গটগট পায়ে বিছানার সাইড টেবিলের কাছে এগিয়ে এসে ড্রয়ার খুললেন দ্বিতীয়টা। কিয়ৎক্ষণ এদিক ওদিক হাসে বের করে আনলেন বিদেশি সিগারের মোটা বক্সখানা। সেখান থেকে একটা সিগার উঠিয়ে ঠোঁটের ফাঁকে গুজতেই শারমিন বেগম গমগমে গলায় বলে উঠছেন, কার সাথে কথা বললে? তৌকির সাহেব লাইটার দিয়ে সিগারেট ধরাচ্ছেন। স্ত্রীর এহেন কথায় চোখ দুটো খানিক উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শারমিন বেগমের পানে। পরক্ষণই কেমন বাঁকা হেসে উঠে দাঁড়ালেন। সিগারেট ফুঁকতে ফুঁকতে ফের শারমিন বেগমকে পাশ কাটিয়ে চলে গেলেন বারান্দায়। এতে বুঝি বেজায় অসন্তুষ্টই হলেন শারমিন বেগম। গটগটিয়ে চলে গেলেন স্বামীর পিছু পিছু। বারান্দায় দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে দাঁতে দাঁত খিচে বললেন, কথার উত্তর দিচ্ছ না কেন? কার সাথে কথা বললে তখন? তৌকির পিছে অদূরে আকাশপটে মুখ করে দাঁড়িয়ে আছেন। স্ত্রী অমন ঝাঁঝালো কথা পেয়েছে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন, সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে? মেজাজ চটল শারমিন বেগমের। মুখটা হয়ে গেল শক্ত। মানুষটা এবার চিরবিড়ে উঠছে। আমায় বলবে না তো কি তোমার বিদেশি রক্ষিতাদের বলবে? তৌকির সাহেব ঠোঁচ কামড়ে হাসলেন, ঠেস দিয়ে বলে উঠেন। হিংসি হয় বুঝি? শারমিন বেগম কেমন নাক মুখ কুচকান, মুখ ঝামটি দিয়ে উঠেন পরক্ষণেই। তোমার মতো এমন চরিত্রহীন আর দুটো দেখিনি আমি। তৌকির সাহেবের গায়ে লাগলো না কথাটা। তিনি কেমন পাত্তাহীন ভঙ্গিতে জবাব দেন, চরিত্রহীন বলেই তো তোমায় বিয়ে করেছি, ভালো হলে খুড়াই করতাম। কথাটা বুঝি বেশ গায়ে লাগলো শারমিন বেগমের। মানুষটা কেমন তেলে বেগুনে জ্বলে উঠছেন পর মুহূর্তেই। ভীষণ রাগে গজগজ করতে করতে বলে উঠছেন, মুখ সামলে কথা বলো তৌকির। তুমি কার ক্ষমতায় এমন করছো তা কিন্তু বেশ ভালো করে জানি আমি। সো আমার সাথে গেম খেলতে আসবে না। তৌকির সাহেব খাট বাঁকালেন একটুখানি, ঠোঁটের কোণে ক্রু হাসির ছাপ স্পষ্ট তার। তিনি কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে উঠছেন, সো হোয়াট? শারমিন বেগম এ পর্যায়ে রাগে হিতাহিত জ্ঞানশূন্য মুখে একরাশ আগুন লেপটে ছাচালো কণ্ঠে বললেন, অত লোক ভালো নয় তৌকির মির্জা।
এখনো সময় আছে, পিছু পা হও। তৌকির মির্জা আগের ন্যায় আঙুলের ভাজা সিগারেট চেপে ফুঁকছেন আপন মনে। পেছন থেকে শামীম বেগমের কথাগুলো আদৌ তার কানে গেল কিনা কে জানে। এদিকে স্বামীর এহেন নীরবতায় যেন মাথা ভর্তি আগুনে ঘি পড়ল শামীম বেগমের। তিনি তৎক্ষণাৎ মেজাজ দেখিয়ে বলতে লাগলেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে বনের হিংস্র বাঘ কখনো পোষ মানে না তৌকির মির্জা। তোমার ছেলে মুগ্ধ, ওপস সরি, তার নাম তো মুগ্ধ নয়, আন্ডারওয়ার্ল্ডের তাকে যেন কি বলে, ও হ্যাঁ, দি শ্যাডো মনস্টার, যে কিনা স্বভাবগতভাবে একজন হিংস্র বন্য বাঘ, যাকে পোষ মানানো তো দূর, তার সামনে সামান্য হাত বাড়ালেও সে হাত বাহু থেকে ছিঁড়ে আনে সে। তাকে কিনা পোষ মানাতে তুমি এত ছল কৌশল ব্যবহার করছো? সিরিয়াসলি? মনে রেখো তৌকির মির্জা, তোমার ছেলে কিন্তু সাধারণ কেউ নয়। ওর কাছে সামান্যতম ভুলেরও প্রায়শ্চিত্ত মানে মৃত্যু। যেদিন সে তোমার আসল রূপগুলো টের পেয়ে যাবে, ঠিক সেই দিন সে তোমাকে এক প্রকার ছিঁড়ে ছুঁড়ে খাবে। কেননা তুমি তো খুব ভালো করে জানো, মুগ্ধ নামক মনস্টারের কাছে সম্পর্ক নিছক বিনোদনের উপকরণ মাত্র। বাঁকা হাসলে তৌকির মির্জা ছোটের ভাঁজে আটকানো সিগারেটের শেষ ভাগে আরেকবার ফুঁক টেনে বলতে লাগলেন, খেলা এখনো শেষ হয়নি বেবি, যাও ঘুমাও। শামীম বেগমের কপালের চামড়ার রগগুলো কেমন তপতপ করে জ্বলছে। তিনি শক্ত মুখে তৎক্ষণাৎ পা দিয়ে বাড়ি উদ্যত হলেন ঘর ছেড়ে বেরিয়ে যেতে। ঘরের দরজা খুলে গটগট করে পায়ে কয়েক কদম এগুতেই সামনে পড়লেন বাড়ির কাজের লোকে মল্লিক সাহেবের। বেচারা শারমিন বেগমকে অমন রূপে দেখে খানিক অস্বস্তিতে পড়লেন যেন। তখনই নিজের দৃষ্টি নত করে ব্যগ্র কঞ্চে বলে উঠছেন, মেজো ভাবি, আপনার ছেলে? ও আমার ছেলে নয়, ওই হারামজাদির ছেলেকে আমি আমার পেটে ধরিনি। আর একবার ওই জারজকে আমার ছেলে বললে তো জিভ কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দিব, বলে দিলাম। বাকিটা আর বলতে পারেননি মল্লিক সাহেব। তার আগে তার গালে বরাবর সপাটে বসে গেল এক ঘা। মল্লিক সাহেব হতভম্ব বনে গেলেন যেন। হতবাক চোখে সম্মুখে দৃষ্টি তুলে তাকাতে দেখলেন শারমিন বেগম কেমন রণমূর্তি ভাব করে হিসিয়ে বলছেন। সকাল থেকে মাথা ব্যথা করছে, মাথা ব্যথা কুপকাত মাইমুনা বেগম। বেচারি বিছানা ছেড়ে উঠতেও পারছে না আজ। তাছাড়া সারা রাত জেগে থেকে কাঁদলে তো এমন হবে। তায়েব সাহেব গম্ভীর মুখে বসে আছেন স্ত্রীর পাশে। স্ত্রী করা হুকুম তিনি যেন তাকে স্পর্শ না করেন। আইন হুকুমে বেচারা পড়েছেন মহাবিপাকে। না পারছেন স্ত্রীর প্রতি একটুখানি যত্নআতি দেখাতে, আর না পারছেন মুখ ফুটে কিছু বলতে। ওইদিকে বেলা গড়িয়ে পড়েছে বেশ, 10টা বাজতে চললো। অথচ মাইমুনা বেগমের তেমন কোনো রা শব্দ না পেয়ে রাইসা বেগম ছুটে এসেছেন মাইমুনা বেগমের ঘরের বন্ধ ঘরে দরজার সামনে। খানিকক্ষণ দনুমনো করতে করতে তিনি ঠিকই কড়া নেড়ে বসলেন দরজার গায়ে। ভেতর থেকে তায়েব সাহেব শুনলেন সে শব্দ। তিনি তক্ষুনি গায়ের কাপড় খানিকটা টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়ালেন দরজা খুলতে। সময় নিয়ে দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকা রাইসা বেগম কেমন স্মিত হেসে বলে উঠছেন, সেজো ভাবি, কোথায় ভাইজান? তিনি আজ এখনো ঘুমিয়ে আছে? মাথা ব্যথা। রাইসা বেগমের কথার মাঝে ফুচ করেই কথাটা বলে ওঠেন তায়েব সাহেব বিষণ্ণ মুখে। দরজার কাছে থেকে সরে এসে দাঁড়ালেন ঘরের মাঝখানে। ওইদিকে রাইসা বেগম কেমন উদ্বিগ্ন হয়ে উঠলেন এরূপ কথায়। তিনি তক্ষুনি ছুটে এলেন ঘরের ভেতর। বিছানায় শুয়ে কাতরাতে থাকা মাইমুনা বেগমের পানে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলতে লাগলেন, কি হয়েছে সেজো আপা? কোথায় কষ্ট হচ্ছে? মাইমুনা বেগম মাথা যন্ত্রণায় কথা বলতে অবধি পাচ্ছেন না তেমন। রাইসা বেগম এবার বেশ চিন্তায় পড়লেন। তিনি তেমন উপায়ন্তর না পেয়ে তক্ষুনি ছুটলেন ঘরের বাইরে, দৌড়ে এসে দাঁড়ালেন রান্নাঘরের দরজার কাছে। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছেন রাফিয়া বেগম। জুবাইদা বেগম উদাস মুখে চায়ের কাপে চা ঢালছেন। রাইসা বেগম কোনোরূপ কাল বিলম্ব না করে গলা উঁচিয়ে বললেন, বড় বউ, মেজো বউ, তাড়াতাড়ি এসো, সেজো বউর মাথা ব্যথায় কেমন কাতরাচ্ছে। হঠাৎ এমন একটা বাক্যে হাত থামালো কর্মরত দুই রমণীরই। দুজনেই কেমন উদ্বিগ্ন হয়ে একযোগে জিজ্ঞেস করে উঠছেন, কখন থেকে? রাইসা বেগম ঠোঁট উল্টায়। তা দেখে আর ধৈর্য ধরলেন বাকি দুজন। তৎক্ষণাৎ হাতের কাজ কর্ম সবটা এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে ফেলেই পা বাড়লেন মাইমুনা বেগমের ঘরের দিকে। রাফিয়া বেগম এগোতে এগোতে রাইসা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠছেন, রোদকে ডেকে নিয়ে আয় ছোট। রাইসা বেগম তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে চলে গেলেন সিঁড়ির দিকে। রুদ্রাজ এখনো হসপিটাল যায়নি, অথচ অন্যদিন ছেলেটা ঠিকই সকাল সকাল চলে যায় হসপিটালে। তবে আজ কেন গেল না কে জানে। ঠক ঠক দরজা একাধারে কড়া নেড়ে যাচ্ছে কেউ। এখন অনবরত শব্দে ঘুম ভাঙলো রৌদ্রের। ছেলেটা কেমন চোখ পিটপিট করে তাকালো ওইদিকে। এইদিকে রয়েছে অয়নকে
অরিনের বুকের উপর থেকে সরে এলো আলগোছে, পরক্ষণে লম্বা একটা হামি দিয়ে এক হাতে চোখ ডতুলতে চলে গেল দরজার কাছে। দরজার নব ঘুরে জেনে দরজাটা খুলবে অমনি সামনে থেকে রাইসা বেগম কেমন ব্যগ্র কণ্ঠে বলতে লাগলেন, রোদ একটু নিচে আসতে পারবি আব্বু? ছোট চাচির এহেন ব্যগ্র কণ্ঠে তৎক্ষণাৎ চোখ থেকে সকল তন্দ্রা কেটে গেল রোদ্রের। কপালে পড়লো একটুখানি ভাঁজ, গলায় খানিক গম্ভীর সুর টেনে বলল, কি হয়েছে? সেজবুর মাথায় ব্যথায় কাতরাচ্ছে, তুই একটু এসে দেখ না বাবা। আর বলতে হলো না রাইসা বেগমের। তার আগে রোদ্র কেমন হন্তদন্ত হয়ে পায়ে ছুটলো নিচে যাবার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে ধুপধাপ পা ফেলে নেমে গেল মাত্র কয়েক সেকেন্ডে। অতঃপর দ্রুত কদমে তাহেব সাহেবের কামরায় ঢুকতেই শুনতে পায় মামুনা বেগমের হু হু করে কান্নার শব্দ। রোদ্র কেমন বিচলিত হয়ে এগিয়ে আসে চাচির কাছে। তাকে দেখতে পেয়েই মামুনা বেগম দমে গেলেন যেন। দাঁতে ধর চেপে সহ্য করলে নিজের উটকো ব্যথাগুলো। রোদ্র তৎক্ষণাৎ মামুনা বেগমের মুখের পানে তাকায়। মধ্যবয়সী মানুষটা একদিনেই বুঝি বয়স্কদের মতো দুর্বল হয়ে গেছেন। চোখ দুটো কেমন গর্তে ঢুকে গেছে, সারা রাত মুখমণ্ডল জুড়ে কেমন একটা ক্লান্ত ভাব। রৌদ্র চাচির দিকে কিয়ৎক্ষণ একদৃষ্টি তাকিয়ে থেকে হঠাৎ করে বলল, চোখ দুটো খোলো তো কাকিয়া। মামুনা বেগম বাধ্যদের ন্যায় চোখ মেলে তাকালেন। তা দেখে রৌদ্র কেমন সুকুটিয়ে আচমকা বলেছে, সারা রাত জেগেছিলে নাকি? তোমার কি ঘুমের সমস্যা হচ্ছে? মামুনা বেগম ব্যথিত হাসলেন। এবার চোখ উঠে দৃষ্টি ফেলেন খানিকটা দূরে থাকা স্বামীর পানে। নির্লিপ্ত কণ্ঠে থেমে থেমে বলতে লাগলেন, আমার আবার ঘুম, সে তো উড়ে গিয়েছে রোদ। জানি না মরবার আগে আর কোনোদিন একটুখানি শান্তিতে চোখ দুটো বুঝতে পারবো কিনা। হতভম্ব রৌদ্র কোন কথার পিছে কি উত্তর পেল সে। সোজা সেজু চাচির কথার আদৌ তার মাথায় ঢুকলো কিনা কে জানে। সে কেমন গভীর মুখে জিজ্ঞেস করে উঠছে। মানে? ধ্যান ভাঙলো মামুনা বেগমের। গতকালের কথাগুলো মনে করতে করতে আচমকা ঘরে ডুব দিয়েছিলেন মানুষটা। তাই তো আনমনে বলে বসেছিলেন অমনে কথা। তবে রৌদ্রের কণ্ঠে সম্বিত ফিরতেই মধ্যবয়সী রমণী কেমন হকচকিয়ে উঠলেন। কিয়ৎক্ষণ আমতা আমতা করে ছোট করে ব্যথাতুর হাসি ঝুলিয়ে নিচু স্বরে বলল, না তেমন কিছু না, আসলে গতকাল রাতে খুব একটা ঘুম হয়নি তো, তাই বোধহয় মাথা ব্যথাটা বেড়েছে এত। আশা করি লম্বা একটা ঘুম দিতে পারলে মাথা ব্যথাটা কেটে যাবে তাড়াতাড়ি। রৌদ্র গম্ভীর চোখে পরখ করছে মামুনা বেগমের মুখারব। মানুষটা আজ মোটো চোখ জোড়া দিয়ে কথা বলছেন না তার সঙ্গে, বারবার নিজের দৃষ্টি লুকাচ্ছে নানান কায়দায়। এতেই যেন সন্ধ্যের মাত্রা বাড়ছে রৌদ্রর মাথায়, জেঁকে বসেছে নানান প্রশ্ন। কাল থেকেই বাড়ির বাদবাকি সদস্যদের হাবভাব তার বেশ মনে হচ্ছে সবাই হয়তো কিছু একটা লুকোচ্ছে তার কাছ থেকে। তবে সেটা কি কি তা তো ঠাউর করতেও পারছে না ডক্টর সাহেব। রোজও চুপচাপ কিয়ৎক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়, পরনের ট্রাউজারের পকেটে দুই হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে, টেক রেস্ট সেজমা, আমি স্ফিগমো ম্যানোমিটার নিয়ে আসছি। এই মুহূর্তে তোমার ব্লাড প্রেশার মাপাটা জরুরি। রৌদ্র পা বাড়লো ঘরের বাইরে। সেটার চক্ষু আড়াল হতে জুবাইদা বেগম তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালেন জায়ের মাথার কাছে। এক হাতে আলতো করে মামুনা বেগমের মাথা ভর্তি উস্কো ফুস্কো চুলগুলোকে খানিকটা গুছিয়ে দিয়ে নরম গলায় বলতে লাগলেন, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলো তো নাইমুনা? এই মুহূর্তে আমাদের উচিত কিভাবে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তা করা, অথচ তুই কি না। আর কি বা করবা বড় বউ, মা হয়ে বোবার মতো দেখে যাচ্ছি নিজের মেয়ের আসন্ন সর্বনাশগুলো। না পারছে আটকাতে আর না পারছে সইতে। জুবাইদা বেগমের কথার মাঝে কেঁদে কেঁদে কথাগুলো বলে উঠছেন মামুনা বেগম। এদিকে তার অমন কান্না দেখে বুক ভার হয়ে এসেছে বাড়ির সকলে। তায়েব সাহেব অপরাধীর ন্যায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন অদূরে। সাবির সাহেব ভাইয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে যাচ্ছেন। তবে এতেও যেন তেমন লাভের লাভ হচ্ছে না। তায়েব সাহেবের বুকে হতে অপরাধীত্বের বোঝা কিছুতেই সচ্ছে না। মামুনা বেগমের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, মানুষটা এখন বেগুনি ঘুমোচ্ছে। তখন রোদ্র এসে প্রেশার মেপেছে সেজ চাচে। সাময়িকের তুলনায় মামুনা বেগমের প্রেশার বেড়েছে দ্বিগুণ। তা দেখে রোদ্র আর দেরি করলো না। মামুনা বেগমের শত অনীহা থাকা সত্ত্বেও তাকে এক প্রকার জোর জবরদস্তি করে সামান্য কিছুটা ফ্রুটস খাইয়ে দিয়ে ওষুধ দিয়েছে। মামুনা বেগম শত চেয়েও পারল না রোদ্রকে থামাতে। ছেলেটা কি আর অত বারণ শোনে? ঠিকই নিজের কথাগুলো মানিয়ে ছেড়েছে তাকে দিয়ে।
যার দরুন এখন কিছুটা ঘুম ধরা দিয়েছে মানুষটার চোখের পাতায়। বেলা কাটায় কাটায় 12টার ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত নিজ কেবিনে বসে আছে রোজ। হসপিটালে এসেছে এই তো মিনিট 10 হবে হয়তো। এর মধ্যে ডাক্তার সাহেবের কেবিনের দরজায় এসে হাজির ওয়াচ বয় সৈকত। কেবিনের দরজাটা হালকা ফাঁক করে মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। নম্র স্বরে খানিকটা মুচকি এসে অনুমতি চেয়ে বলল, স্যার আসবো? ডেস্কের উপর সারি সারি পেশেন্ট ফাইল, একটার পর একটা খাতা খতিয়ে দেখছে রোজ। ঠিক তখনই দরজার কাছ থেকে ভেসে আসে সৈকতের কণ্ঠ। তার দিকে না তাকিয়ে রোজ বলে উঠছে, এসো। অনুমতি পাওয়া মাত্রই কেবিনে ঢুকে সৈকত গুটি গুটি পায়ে ডেস্কের সামনে এগিয়ে এসে দাঁড়ায়। তারপর হাত বাড়িয়ে পকেটে থাকা একখানা খাম বের করে এনে এগিয়ে দেয় রৌদ্রের দিকে। রৌদ্র ফাইল ঘাটার এক পর্যায়ে আর চোখে দেখলো খামচা। পরক্ষণই গম্ভীর মুখে সন্ধিহান করায় চিকিৎস করে উঠছে, কি এটা? সৈকত ছোটটা। এরপর নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, জানি না স্যার, তবে আপনার বন্ধু এসে দিয়ে গেল, এটা বলল আপনি এলেই যেন আপনাকে দিয়ে দেই। ফ্রিগুটা রৌদ্র তৎক্ষণাৎ সৈকতের বাড়িয়ে রাখা খামটা ছো মেরে নিয়ে নিল নিজ হাতে। তড়িঘড়ি করে ব্যস্ত হাতে খামচা খুলতে খুলতে বললাম, তুমি এখন যেতে পারো। হুকুম তামিল করলো সৈকত। নীরবে প্রস্থান ঘটালো কেবিন থেকে। এইদিকে রৌদ্র ততক্ষণে খাম খুলে সেখান থেকে দুপাতার একখানা চিঠি বের করে এনেছে, যা দেখতে এই কপালের চামড়ায় ভাঁজ পড়লো ছেলেটার। খামের উপর অংশে লেখা ছিল রেহানের নাম। তবে একটা বিষয় কিছুতেই মাথা ঢুকছে না রৌদ্র। রেহান তাকে হুট করে চিঠি লিখতে গেল কেন? ও তো চাইলেই তাকে কল করতে পারে। এন্ড চিন্তায় মগ্ন থেকে রৌদ্র চিঠির ভাঁজটা খুলল। চোখে আটা চিকন ফ্রেমের চশমাটা খানিক ছেড়ে ঠুলে দৃষ্টি ফেলল সফেদ রঙা কাগজের মসৃণ পৃষ্ঠে। রোদ, তুই হয়তো ভেবেছিস তোকে আমি এভাবে চিঠি লিখলাম কেন। আসলে এখন এ নিয়ে কথা বলার সময় নেই। তোকে কিছু জরুরি কথা এখনই জানানো প্রয়োজন, না হলে হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। তাই আমি এখন যেগুলো লিখছি সবটা মনোযোগ দিয়ে পড়বি। আমার কাজিন, যার নাম মির্জা সায়ান মুগ্ধ, ও কোনো সাধারণ মানুষ নয়। ও হচ্ছে দ্য মোস্ট ওয়ান্টেড রাশিয়ান আন্ডারওয়ার্ল্ড কিং। রাশিয়া, কোরিয়া এবং আরও কিছু শক্তিশালী রাষ্ট্রের অবৈধ অস্ত্র পাচার, ড্রাগস লেনদেন, সেক্স, পেডোফাইল সহ আরও নানান ধরনের অন্ধকার কাজের মূল হোতা সে। ওর জগৎটা বড্ড অন্ধকার রোদ। ও সাধারণের মাঝে মুখোশ পরে থাকা ব্যক্তি, আন্ডারওয়ার্ল্ডে যার নাম দ্য শ্যাডো মনস্টার। যতদূর জানি ওকে আজ অব্দি কালো জগতের কেউ দেখেনি। তবে ভুল ক্রমেও তাকে কেউ দেখে ফেললে অথবা তার আসল পরিচয় জেনে গেলে সে তাকে আর এক মুহূর্ত জীবিত রাখে না। তুই হয়তো জানিস, আমি আমার মাস্টার্স প্রোগ্রাম সাউথ কোরিয়া থেকে কমপ্লিট করতে গিয়েছিলাম। কোরিয়ায় আমার তেমন কোনো পরিচিত না থাকায় আমি মুগ্ধদের ওখানেই থাকা শুরু করি। প্রথম প্রথম জানতাম না ওর বিষয়ে তেমন কিছু। তবে একদিন হঠাৎ ওর বাবা ড্রাঙ্ক অবস্থায় আমার কাছে সবটা বলে দেয়। বিশ্বাস কর ভাই, আমি তখনও বিশ্বাস করিনি কথাগুলো। তাই আমি সেদিনই চলে গিয়েছিলাম মুগ্ধকে সরাসরি কথাটা জিজ্ঞেস করতে। কিন্তু আমি কি করে জানতাম আমার সেদিনের ওই উদ্যোগটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি যখন মুগ্ধের ম্যানশনে গিয়েছিলাম সেদিন আমি সামনাসামনি পরখ করেছিলাম এক জীবন্ত রাক্ষসের নৃশংসতা। ও একের পর এক মানুষকে নিজ হাতে জবাই করছিল রোদ। ওর বাড়ির সম্পূর্ণ লিভিং রুম জুড়ে সেদিন আমি রেখেছিলাম রক্তের বন্যা, অথচ মুগ্ধের চোখে মুখে ছিল একরাশ শান্তি, স্বস্তি। সে ওই রক্ত গঙ্গার মাঝে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়েছিল। অমন ভয়ানক দৃশ্য দেখে আমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। একমাত্র আমিই জানি সেদিন আমি কিভাবে নিজেকে বাঁচিয়ে এনেছিলাম ওই নরক থেকে। তারপর আমি আর কোরিয়ায় থাকিনি। মাস্টার্স প্রোগ্রাম অসমাপ্ত রেখেই ব্যাক করেছি বিডিতে। সেই ঘটনার পর কেটে গেছে বহু বছর। আমিও ভুলে গিয়েছিলাম ওই নৃশংস ঘটনার কথা। তবে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। একদিন সকালে ঘুম থেকে উঠে হুট করে আম্মুর কাছে থেকে শুনলাম আমার কাজিন নাকি দেশে ফিরেছে। আমি তখনও জানতাম না আম্মু কার কথা বলছে। কিন্তু এরই মাঝে এক রাতের ঠিক 3:30টায় আমাদের শিকদার বাড়িতে আগমন ঘটে মুগ্ধ এবং তার পরিবারের। তারা নাকি বাংলাদেশে এসেছে কার বিয়ের দাওয়াতে খেতে। আমি সেদিন মুগ্ধকে দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে সারা রাত ঘর ছেড়ে বেরোয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর মুখে শুনলাম মুগ্ধ নাকি সাউথ কোরিয়া সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছে। আমি কতটা বোকা হলে ওই কথাটা বিশ্বাস করে বসেছিলাম। ভেবেছিলাম মুগ্ধ হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে ভালো পথে এসেছে। তবে কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। ওর দশা হচ্ছে অমন। ধীরে ধীরে জানলাম মুগ্ধ ছাড়েনি ওর অন্ধকার জগৎ, উল্টো আরো গভীরভাবে জেঁকে বসেছে সবকিছু। ভাই, তুই শুনলে শকড হবি যে মুগ্ধ আমার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই।
ও স্রেফ একটাই নীতি, মারো কাটো। আমি একদিনে একটা জিনিস বেশ ভালো মতো বুঝতে পেরেছি, আর সেটা হলো বাংলাদেশে সে কোনো সাধারণ কাজে আসেনি। এর পেছনে নিশ্চয়ই খুব জটিল কোনো কারণ আছে। তুই হয়তো জানিস না, মুগ্ধ আসার পর থেকে এহসান পরিবারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন ঝামেলা হয়েছে। এর সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে তায়েব আঙ্কেল। উনি নিশ্চয়ই কিছু না কিছু জানে মুগ্ধর আসার ব্যাপারে, তবে কারোর সাথে খোলসা করেনি ব্যাপারটা। হয়তো তিনি জানতেন না যে এই ছেলেকে তিনি সাধারণ পাতি গুন্ডা ভেবেছে সেই ছেলে আসলে কে। আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলছি, শোন ভাই, অ্যাট এনি কস্ট মুগ্ধ নিজের কাজ হাসিল করেই ছাড়বেই, সেটা এহসান পরিবারকে ধ্বংস করে হলেও। কেননা যেই ছেলে তার কাজিনকে মেরে ফেলার চেষ্টা করতে দুবার ভাবেনি, সে কি আর অন্য কাউকে সহজে ছাড় দেবে? রোদ, মুগ্ধ এবার টোপ বসিয়েছে মাহির উপর। ও মাহিকে শিকার বাড়িয়ে নিজের কাজে হাসিল করতে চাইছে। তুই যেভাবেই হোক মাহিকে প্রোটেক্ট কর, মুগ্ধের আড়াল কর মেয়েটাকে। শুনে রাখ ভাই, এদেশের আইন ওকে আটকাতে পারবে না, কেননা তার অলরেডি বিক্রি এসবের ধারে। তাই বলছি মাহিকে যেভাবেই হোক বাঁচা। মেয়েটা বড্ড নাজুক ভাই, বড্ড নাজুক। তোকে কথাগুলো ফোনে অথবা মেইলে বলতে পারতাম, তবে আমার ফোন, ল্যাপটপ, বাড়ির সবার স্মার্ট ডিভাইসগুলো অলরেডি হ্যাকড, অ্যান্ড আই থিঙ্ক ইউ গেট নো এসব কে করতে পারে। শোন ভাই, মুগ্ধ আমাকে এ কারণেই মারতে চেয়েছিল যেন আমি এহসানের ওর ব্যাপারে না বলি, ওর রাস্তায় বাধা না হই। তাই আমি ইচ্ছে করেই তাদের কাছ থেকে সকল সম্পর্ক ছিন্ন করার নাটক করে যাচ্ছি একদিন। আমায় মাফ করে দিস ভাই, তোরা সবাই আমার আপন। আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইব না, কখনো না। গত সপ্তাহে মুগ্ধ আমায় হুমকি দিয়ে বলেছে, আমি যদি আমার শ্যামাবতী এবং রাহিলকে বাঁচাতে চাই তাহলে যেন অতি শীঘ্রই এ দেশ ছেড়ে চলে যাই। আমার মাথাটা এখন টোটালি হ্যাং রোদ। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি বোকার মতো ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছি। জীবনের এই একটা পর্যায়ে এসে আমি বড্ড স্বার্থপরের মতো কাজ করেছি ভাই। এক্ষেত্রে তুই আমার স্বার্থপর বললেও পারিস। আমি শুধু নিজের বউ বাচ্চার কথা ভেবেছি। কাল আমার ফ্লাইট রোদ। আমি আমার রাহিল আর শ্যামাবতীকে নিয়ে আগামীকালকেই পাড়ি জমাচ্ছি ইংল্যান্ডে। পারলে আমায় মাফ করে দে ভাই। আব্বা আম্মার সঙ্গে চোখ জোড়া দেবার মতো মুখ নেই আমার। তাদেরকে বলিস আমায় যেন পারলে ক্ষমা করে দেয় রোদ। তোকে আমি সারা জীবন নিজের ভাই ভেবে এসেছি, তাই বলছি দয়া করে মাথা গরম করবি না। মুগ্ধ ভালো মানুষ নয়, আর নয় সাধারণ কেউ। তাই আগ বাড়িয়ে ওর সাথে দ্বন্দ্বে যাস না কিন্তু। কেননা ওর কোনো দুর্বলতা না থাকলেও তোর আমাদের সবার আছে, আর ও আমাদের এই দুর্বলতাগুলোকে কাজে লাগাবে। তাই নিজের প্রিয় মানুষদের সর্বোচ্চ খেয়াল রাখ ভাই। পুরোটা কাগজ পড়ার পর মাথা ফাঁকা হয়ে গেল রোজর। আনমনে হাতের থেকে চিঠিটা খসে পড়ল ডেস্কের উপর। হঠাৎ করেই তার মস্তিষ্ক বেঁচে উঠল রেহান স্রেফ একটা কথাই, ওর কোনো দুর্বলতা না থাকলেও আমাদের আছে। রৌদ্র টনক নড়ে এবার। চোখের সামনে তৎক্ষণাৎ ভেসে ওঠে প্রিয় মানুষদের মুখগুলো। কার সঙ্গে লড়বে সে? একটা পাথুরে মানুষের সঙ্গে? সে না হয় লড়াই করবে, ভাগ্যক্রমে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হারাবে মুগ্ধকে, তবে পরবর্তীতে মুগ্ধ চেয়ে তার পরিবারকে কিছু করবে না, তার গ্যারান্টি কি? রৌদ্র পড়ল দ্বিতীয়তন্ত্রে। গম্ভীর মুখে পিচ এলিয়ে বসলো চেয়ারে, এক হাতের কোনোই ঠেকালো চেয়ারের হাতলে। পরক্ষণেই ভাবতে লাগলো, গতকাল কথা ছেলেটাকে যেভাবে মেরে এসেছে, এতে সে নিশ্চয়ই হসপিটালাইজড। আপাতত কয়েকদিন হসপিটালেই থাকবে সে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে রোজর। রোজর ভাবনা শেষে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, এক হাতে বাহুতে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে জোরালো পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে। ওদিকে তাকে অমন ছুটতে দেখে পেছন থেকে সৈকত বলেই উঠছে, শেয়ার ওয়ার্ড নাম্বার। বাকিটা বলার আর সুযোগ হলো না সৈকতের। তার আগেই রৌদ্র কেমন ভরাট কণ্ঠে বলে উঠছে, ডিউটি অন্য কাউকে শিফট করাও, আই হ্যাভ টু গো। অজ্ঞতা এমন কথা চুপসে গেল সৈকত। গলা অবধি এসে থাকা আটকে যাওয়া কথাগুলো পানি ছাড়ে গিলে নিল কোন রকমে। পরক্ষণই ভেঙচি কেছে বিড়বিড়িয়ে বলল, নবাবজাদা এলো 12টায়, আবার চলেও গেল হন নিয়ে। একটু চারপাশে নাম হয়ে গেলেই ডাক্তারদের ভাব বেড়ে যায় কত। হ্যালো হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম চোখে হাত জ্বলছে তৌকির মির্জা। দুপুর গড়িয়ে বিকেল নাম্বার জোগাড়, অথচ মহাশয় কিনা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তার অত সাধের ঘুম চায়। হঠাৎই বুড়ো আঙুল ঢুকলো হসপিটালের রিসেপশনিস্ট। বাজখাই শব্দে বাসে থাকা ফোনটা কুড়িয়ে এনে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো যুবতী নারীর কণ্ঠ, যা কর্ণপুরে পৌঁছতে মাত্র ঘুম হালকা হলো তৌকির মির্জার। লম্বা একটা হামি টেনে বললেন,
শুনছি, আগে বাড়ুন। ওপাশের ব্যক্তি খানিক ঝোঁক গিলেও মনে হচ্ছে কঞ্চে একরাশ বিচলিত ভাব ঝেলে গলায় ব্যস্ত গলায় না বলতে থেমে বলতে লাগলেন, কাল আপনি যেই পেশেন্টকে অ্যাডমিট করেছিলেন সে তো হসপিটাল থেকে চলে গিয়েছে। আমরা তাকে বেশ কয়েকবার আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আপনি প্লিজ তাড়াতাড়ি এখানে আসুন। ভরকায় তৌকি মির্জা। এতক্ষণে ঘুম ভাবটা তার কেটে গেল মুহূর্তে। তৎক্ষণাৎ তিনি ফোন কাটলেন ব্যস্ত হাতে। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে গেলেন ওয়াশরুমে। মুগ্ধ আবার এই সময় কোথায় গেল কে জানে। এ ছেলেকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। ধূপধাপ পা ফেলে বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত রৌদ্র গম্ভীর মুখাবে শক্ত চাউনি নিক্ষেপ করছে এদিক ওদিক। পরক্ষণে গলা উঁচিয়ে ডেকে ওঠে সবাইকে, আব্বু, আম্মু, মেজো আব্বু, কোথায় তোমরা? এক্ষুনি বাইরে এসো। অ্যান্ড কঞ্চ পেয়ে মিনিটের ব্যবধানে অন্তন্ত পায়ে ছুটতে এলেন সকলে। জুবাইদা বেগম সে কি উদ্বিগ্ন ছেলে রমন হাঁক ডাকে এগিয়ে এসে চিন্তিত গলায় শুধলেন, কি হয়েছে আব্বা? এভাবে সবাইকে একসাথে ডাকলে যে? রৌদ্র মুখ খুলেনি আপাতত। অপেক্ষা করছে বাদ বাকি মানুষজনদের। বয়োজ্যেষ্ঠরা চলে এলেও আহি মাহি এবং অরিন এখনো লাপাত্তা। ইকরাও এখনো বাবার বাড়ি। মেয়েটার শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছে ইতিমধ্যে। খবর এসেছে মেয়েটার নাকি ফুড পয়জনিং হয়েছে, কয়েকদিন থাকবে বাবার বাড়ি। এদিকে অনেক এখনো অফিসে। ছেলেটা তো পরে চাকরি করে। তারকের হুঠার ছুটি মেলে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষের সদস্যরা আজ বাড়িতে আছেন। কেন আছেন তা তারাই ভালো জানেন। প্রায় মিনিট দুয়েক পর আহিমাহিও ছুটে এলো ড্রয়িং রুমে। তবে অরিন এখন এসে পৌঁছায়নি। এতে বুঝি গম্ভীর পুরুষ পেঁচায় ছুটলেন। কোমরের উপর দুই হাত থেকে শক্ত চড় নিক্ষেপ করেন দোতলার দিকে। গলা উঁচিয়ে কাট কণ্ঠে বলতে লাগলেন, অরি, তোকে নিচে নামানোর জন্য পালকি লাগবে? কথাটা ছুটতে দেরি অমনি দোতলা করিডোর দিয়ে ছুটতে দেরি হলো না অরিনের। মেয়েটা কেমন ঝড়ে বেগে ছুটতে আসছে এদিকেই। পরনে কটন থ্রি পিসের প্রায় অনেকটা জায়গায় ফেঁচা অবস্থা। চুলগুলো আটকে রেখেছে মোটা তোয়ালেতে। বোধহয় মাত্রই মেয়েটা গোসল ছেড়ে ছুটে এসেছে। হন্তদন্ত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো অরিন। হকচকিয়ে জিজ্ঞেস করে উঠছে, জি। শক্ত চোখে তাকিয়ে আছে রৌদ্র। দাঁত করছে কিরিমিরি, চোয়াল ফুটেছে ধারালো ব্লেজের ন্যায়। রৌদ্র কেমন এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসে দু কদম। অরিন ভরকায় ক্ষণে ঢোক গিলে পিছিয়ে যায় একটুখানি। রৌদ্র তখন খেই হারিয়ে দিল এক ধমক। সেদিন বাড়িতে কি হয়েছিল? চমকায় সকলে, মুখ চাহাচাই করে একে অপরে। জুবাইদা বেগম আগ বাড়িয়ে ছেলেকে কিছু বলতে নিলেই হাত দিয়ে উঁচিয়ে বাদ ছাড়লো রৌদ্র। সামান্য ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে তরজরি চেপে মাকে হিসিয়ে বলল, আমার বউজানের সাথে কথা বলছি, ডু নট ইন্টারাপ্ট। হতভম্ব বাড়ির সবাই। জুবাইদা বেগম পলক ফেলতে ভুলে গেলেন যেন। কবির সাহেব খানি গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠছেন, তাহলে দুজন ঘরে গিয়ে কথা বলো, এখানে সবার সামনে। কেন? ঘরে গিয়ে মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে তাই? তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অরিন। ভারত ঢোক গিলে কাঁপছে রীতিমতন। মানুষটা তাহলে টের পেয়েই গেছে সে মিথ্যে বলেছে তার সঙ্গে। অরিন একবার কবির সাহেবের দিকে অসহায় চোখে তাকায়। কবির সাহেব সেও কিছু বলতে পারছেন না এই মুহূর্তে। ওদিকে রৌদ্র মেজা ছাড়াচ্ছে ধীরে। তৎক্ষণাৎ নড়িচড়ে দাঁড়ালো ড্রয়িং রুমের মাঝখানে। আগের ন্যায় শক্ত গলায় তাইব সাহেবকে জিজ্ঞেস করল, মুগ্ধের সাথে তোমার কিসের শত্রুতা? হকচকান তাইব সাহেব চমকে ওঠা দৃষ্টিতে এক পলক পরক্ষণেই আর চোখে ভাইজানের পানে দৃষ্টি ফেলতে কবির সাহেব কি যেন একটা ইশারাতে বোঝালেন। তাইব সাহেব বিচক্ষণ সঙ্গে বুঝে গেলেন যা বোঝার। তিনি কেমন আমতামতা সুরে আওড়ালেন, কে মুগ্ধ? এবার যেন মাথা ভর্তি জ্বলতে থাকা আগুনে ঘি পড়ল রৌদ্র। সে তাৎক্ষণিক দত চেপে অধিক কঠোর গলায় বলল, নাটক করো না চাচু, তুমি এসব নাটকে ভীষণ কাঁচা। চোর ধরা পড়ে গেলে কাচুমাচু করে যেমন তাইব সাহেবের হাবভাবও হয়েছে ঠিক তেমনই। তিনি খানিকক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুকের মাঝে জমে থাকা কষ্টটুকু উগরালেন পর মুহূর্তেই। 4 মাস আগে চট্টগ্রাম নদী বন্দরে বেশ কিছু কন্টেনার এসেছিল, যার না ছিল কোনো ধরনের লিগেল কাগজপত্র আর না ছিল মালিকের সন্ধান। আবার তত্ত্বাবধানে সেসব কন্টেনারকে জব্দ করা হয়। জব্দ করার পর থেকেই নাম না জানা বিভিন্ন সোর্স থেকে আমাকে হুমকি ধমকি দেওয়া হতো, কিন্তু আমি কোনো কিছুতেই ঢলিনি। আমি কন্টেনারের কাগজপত্রগুলো আদালতে পেশ করতে চেয়েছিলাম, তবে এরই মধ্যে একদিন জানতে পারি এইসব কন্টেনারের মাঝে রয়েছে কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র, তাও আবার রাশিয়া থেকে এসেছে।
বাংলাদেশের নদীপথ দিয়ে যাচ্ছিল কোথাও। আরেকটু তদন্ত করে জানতে পারি একটা অচেনা কোড বিশিষ্ট ব্যক্তি এসবের পেছনে জড়িত। এই খবর আমার কাছে যেই কাস্টমার অফিসার পৌঁছেছিলেন, সন্দেহতীতভাবে তিনি হঠাৎ লাপাত্তা হয়ে গেলেন, এমনকি তার পরিবারও। এরপর একদিন দেখলাম ওই মুগ্ধ চলে এলো। সামান্য একটা ফাইলের জন্য আইনমন্ত্রীর বাড়িটাকেই পুড়িয়ে ফেলতে চেয়েছিল। আমার চাকরিটা নাই হবার পেছনে ও দায়ী। সম্পূর্ণ বিবৃতি বেশ মনোযোগ দিয়ে শুনল রোজ। পরক্ষণে হঠাৎ সন্ধিয়ান গলায় শুধল। তাহলে সেদিন আমাদের বাসায় এসে ভাঙচুর চালিয়েছিল কেন? তাইব সাহেবের কণ্ঠ কাঁপছে পর্যায়ে। তিনি মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলেন। ক্রমাগত সময় নিয়ে চিরবিরিয়ে বলল, আমার চাকরিটা নাই হবার পেছনেও ওই দায়ী। ও জানুয়ারির বাচ্চা এসেছিল আমার এক মেয়ের জন্য নিজের সম্বন্ধ পাকাপোক্ত করতে। ওর কত বড় সাহস! ও আমার আহিকে। ওই লোক আমার জন্য নয় আব্বু, মাহির জন্য এসেছিল। তাইব সাহেব কথা পিছে বলে উঠছে। আহির অমন বাক্যে এক প্রকার নীরবে বিস্ফোরণ ঘটে গেল এহসান বাড়ির ছাদের তলায়। তাইব সাহেব স্তব্ধ চোখে তাকিয়ে রইলেন মেয়ের পানে। মাইমুনা বেগমের শুকিয়ে যাওয়া চোখ শুকিয়ে গেছে, মানুষটা কেমন স্থির হয়ে গেলেন এরূপ কথায়। ওদিকে মাহি যেন নিজেকে গুটিয়ে ফেলেছে বেশ খানিকটা। চশমার পরা ছোট্ট মুখখানে লেপটে গেছে ভয়ের ছাপ। এদিকে তাইব সাহেব নিজেকে সামলানো কোনো মতে রয়েছে। আইকে জিজ্ঞেস করলেন, তুমি এতটা শিওর কিভাবে হলে? কারণ আমি এর আগেও ওই লোককে মাহির সাথে কথা বলতে দেখেছি। যেখানে ওই লোক আমায় দেখেও অদেখা করেছে, সেখানে মাহির সাথে জেজে পড়ে কথা বলেছে। মাহির প্রতি তার কনফিডেন্স খুব বেশি। এরূপ কথা আকাশ ভেঙে পড়ল মাইমুনা বেগমের মাথা। মানুষটা কেমন বিস্ফোর দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাহির দিকে। থমথমে মুখে কদম বাড়িয়ে চলে এলেন মেয়ের মুখোমুখি। থমথমে কঞ্চে আওড়ালেন, আহির যা বললো তা কি সত্যি? তুই আগে থেকে চিনতি ওই ছেলেকে? নীরব মাহি শুকনো ঢোক গিল বেশ কয়েকবার। শুকনো হয়ে আসা অধজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল খানিকটা। আমতা আমতা করে যে না মুখ খুলবে অমনি মাইমুনা বেগম চিৎকার দিয়ে বললেন, শুধু হ্যাঁ বা না বল। মাহি ছলছল চোখে তুলে তাকায় মায়ের পানে। বলার মতো অনেক কথা থাকলেও আপাতত কেন যেন কথাগুলো গলা অবধি এসে আটকে গিয়েছে তার। না পারছে ঢোক গিলতে, আর না পারছে মুখ ফুটে কিছু বলতে। মেয়েটা শুধু নীরবে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখতেই হিতাহিত জ্ঞান হারলেন মাইমুনা বেগম। তৎক্ষণাৎ দুই পাশ হাতে চেপে ধরলে মেয়ের গলা। এহেন আকস্মিক কাণ্ডে হকচকি উচিত সবাই। রোজ কোনো রূপ কাল বিলম্ব ছাড়া ছুটে আসে মাইমুনা বেগমের দিকে। আপ্রাণ চেষ্টায় মাইমুনা বেগমের হাত দুটো ছাড়িয়ে নিয়ে আলগোছে ধরে মাইকে। ওইদিকে মাইমুনা বেগম ফনার তোলা সাপের ন্যায় ফুসফুস করছে রীতিমতো। জুবাইদা বেগম এবং রাফিয়া বেগম জাপটে ধরে আটকাতেও পারছেন না তাকে। তিনি সবাইকে ছাপিয়ে তেড়ে ফুরে আসতে চাইছেন মেয়েকে মারতে। রাগে গজগজ করতে করতে বলছেন, ছাড়ুন আমায়, আজকে ওকে আমি মেরেই ফেলবো। ওর কত বড় সাহস ওই রকম একটা বেজন্মর সাথে কথাবার্তা চালিয়েছে। আমি আরও বলি, আমার মেয়ে ছোট, দুনিয়ার আরও আও ভাও বোঝে না সে। অথচ আমি কত বড় বোকা দেখো, আমার নাকের নিচ দিয়ে ও কিনা ওই জানোয়ারের বাচ্চার সাথে কথা বলছে। মাই কাশছে অনবরত। কাশতে কাশতে চোখ উল্টে যাচ্ছে মেয়ের। রোজও তৎক্ষণাৎ বেশ ব্যস্তই হলো মাহির জন্য। দুই হাতে মাহিকে পাজা কোলে তুলে বড় সোফাটায় শুইয়ে দিল আলগোছে। তারপর মেয়েটার মাথা সামান্য উঁচু করে ধরতে বলতে লাগলো, নিঃশ্বাস নে মাহি, টেক এ ব্রিথ। নীরব কষ্টে চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে মাহির। মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে। রৌদ্র কেমন অস্থির হচ্ছে। মেয়েটার মাথাটা আগের ন্যায় ধরে রেখে ফের বলছে, টেক এ ব্রিথ মাহি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাহি। নিঃশ্বাস টানছে জোরালো ভাবে। ওদিক তৎক্ষণে মাইমুনা বেগম ছাড়া পেয়েছেন একটুখানি। আর অমনি মানুষটা তেড়ে এলেন মেয়েকে মারতে। শক্তপোক্ত হাতের থাবা মেয়ের দিকে বাড়াতে সেই হাত খপ করে চেপে ধরে রৌদ্র। তার এক হাতে আগলে আছে মাহি। মেয়েটাকে নিজের বাহুতে লুকিয়ে রেখেছে সে। আরেক হাতে আটকেছে চাচির হাত। রৌদ্র কেমন কটমট করতে করতে বলি উঠছে, এই ভুল আর একবারও করতে এসো না কাকিয়া, কেননা আরেকবার এমন হলে আমি হয়তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। অজ্ঞতা এমন শক্ত বাক্যে থমকে গেলেন মাইমুনা বেগম। পরক্ষণেই বুক ভাসিয়ে কাঁদতে লাগলেন মানুষটা। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লেন ফ্লোরে। নিজের কপালে নিজেই সপাটে থাপ্পড় বসাতে বসাতে বলতে লাগলেন, কি দোষ ছিল
আমার ফুলগুলোর? কেন ওদের দিকে অমন একটা শয়তানের নজর পড়লো? কেন পড়লো? আল্লাহ! মায়ের অমন আহাজারিতে বুক ভার হয় মাহি। রৌদ্রর বুকে মাথা লুকিয়ে কাছে কেঁদে যাচ্ছে মির্জা। ওইদিকে তায়েব সাহেব হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে গেলেন মেঝেতে। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আতকে ওঠেন বাড়ির লোকজন। রৌদ্রও তৎক্ষণাৎ ছুটতে গেল মাহিকে ছেড়ে। মাইমুনা বেগম নিজে কান্নাবলি স্বামীর জন্য ব্যস্ত হয়ে পড়লেন মুহূর্তেই। সাব্বির সাহেব ছুটতে এসে ভাইকে সোজা করে দেখলেন তায়েব সাহেবের নাক ফেটে রক্ত গড়াচ্ছে। তিনি তৎক্ষণাৎ আতকে উঠে রৌদ্রকে বললেন, রোদ রক্ত